তো বন্ধুরা, আপনি চান অথবা না চান, কারো কাছে টাকা পয়সা পাঠাইতে হলে, লেনদেন করতে হলে আপনাকে ব্যাংকিং ব্যবস্থা নিতেই হবে। বিকাশ, রকেট, নগদ এগুলাতে হচ্ছে খরচটা বেশি। তো এর জন্য ব্যাংকিং ব্যবস্থা আপনি যখন ট্রান্সফার করতে যাবেন, অনেক ক্ষেত্রে আমাদের সঠিক নলেজটা থাকে না যে আমরা এখন কীভাবে ট্রান্সফারটা করব, কোন পদ্ধতিতে করব। যেমন ধরেন যে আপনি ঢাকা থেকে দিনাজপুরে আপনাকে 10 লাখ টাকা পাঠাইতে হবে। এখন আপনি চাইলে বিকাশে পাঠাইতে পারেন, অনেক টাকা আপনার খরচ হবে, অথবা আপনি ব্যাংকে পাঠাবেন। এখন ব্যাংকেও আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন, তো আজকের আলোচনা সেটা নিয়ে যে কোন 3টা পদ্ধতি আছে। তো বন্ধুরা, প্রথম পদ্ধতি যেটা, সেটাকে আমরা বলতেছি যে ইএফটি, মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। বেশিরভাগ সরকারি বেসরকারি যত প্রকার যে স্যালারি আছে অথবা টাকা পয়সা যেগুলো আপনার অ্যাকাউন্টে আসে, এই ইএফটির মাধ্যমে আসে। এই ইএফটিটা নর্মালি ব্যাংকিং ওয়ার্কিং ডেতে আপনাকে ইস্যু করতে হয় এবং পরবর্তী ওয়ার্কিং ডেতে সেটা কার্যকর হয়। যেমন ধরেন যে আপনি যদি আজকে 2টার দিকে এটা যদি করেন, এটা কালকে সকাল 9টায় যখন ব্যাংক খুলবে তখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে। সহজে আমরা বলতে পারি একদিন পরে যুক্ত হওয়ার নামই হচ্ছে ইএফটি। এক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণ ট্রান্সফার করতে পারেন, 2 টাকা, 5 টাকা, 10 লাখ টাকা, যেটাই হোক আপনি এটা ট্রান্সফার করতে পারেন যে কোনো ব্যাংকে। এরপরে চলে আসি আমরা যে আপনি যেটা ট্রান্সফার করবেন সেইটা সর্বনিম্ন 1 লক্ষ টাকা হইতে হবে। আর এইটাও করতে হয় ব্যাংকিং যে ওয়ার্কিং আওয়ারে। ধরলাম যে 9টা থেকে আমাদের 5টা ব্যাংকিং, তো এক্ষেত্রে তাদের ওয়ার্কিং আওয়ার আছে আরটিজিএসের জন্য, কখনো 10টা থেকে 1টা, 10টা থেকে 2টা, টাইমগুলো চেঞ্জ হইতে থাকে। এই ক্ষেত্রে আপনার বড় পরিমাণ টাকাগুলো রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট হয়ে থাকে, তবে কন্ডিশন হচ্ছে সর্বনিম্ন 1 লাখ। এখন আপনি কারো কাছে যখন 10 লাখ টাকা পাঠাবেন, সাথে সাথে ওই ওয়ার্কিং ডেতেই তার কাছে যুক্ত হবে। তাহলে আপনি আরটিজিএস করবেন, যে কোনো ব্যাংকে গিয়ে ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, বলবেন যে আপনি আরটিজিএস করতেছেন। তবে আপনাকে 10টা থেকে 1টার মধ্যেই আপনি যাবেন, ব্যাংক যেই দিন খোলা আছে ওই দিন, তাহলে সাথে সাথে পাবে আরটিজিএস। আর যদি একদিন পরে জমা হয়, যাতে আপনার কোনো সমস্যা নেই, তাহলে ইএফটি। এখন চলে আসি আমরা এনপিএসবি। তো এইটা হচ্ছে যে কোনো সময় তাৎক্ষণিক রাত 3টার দিকেও আপনি ট্রান্সফার করার প্রয়োজন পড়তেছে, এই এনপিএসবি আপনি ব্যবহার করতে পারেন। নর্মালি ব্যাংক ভেদে এটার ট্রান্সফারের ভ্যালুটা ভিন্ন হয়। যেমন ইসলামিক ব্যাংকগুলোতে নর্মালি সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে 50,000 একটা লিমিট করে দেওয়া আছে, যে একবারে সর্বোচ্চ আপনি 50,000ই করতে পারবেন। এরপরে চাইলে অ্যানাদার ট্রানজ্যাকশন করতে পারবেন, তবে এক ট্রানজ্যাকশনে 50,000। এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে। তাহলে মূলত ফান্ড ট্রান্সফারের আমরা এই 3টা মাধ্যম সম্পর্কে আমরা জেনে নিলাম, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখন থেকে যখনই আপনি 24 আওয়ার্স যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে চাবেন, আপনার জন্য এনপিএসবি ট্রান্সফারটা গুরুত্বপূর্ণ। অনলাইন ব্যাংকিংয়ে গেলে আপনি সেখান থেকে এটা করে নেবেন, সাথে সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি আপনার বড় পরিমাণ হয়, আরটিজিএস করতে চান, তাইলে ব্যাংকিং ওয়ার্কিং যে আওয়ার আছে সে আওয়ারে করতে হবে, আর ইএফটি আপনার একদিন পরে যুক্ত হবে। এইভাবে সহজভাবে মনে রাখতে পারেন, আপনাদের জন্য যথেষ্ট। এখন অনেকেই যে প্রশ্নগুলো করেন বা টেনশনে আছেন যে ভাই কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব, ইসলামিক ব্যাংকগুলো নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কি হবে। মূলত আমরা যেটা বলবো যে বাংলাদেশে 10টা ইসলামিক ব্যাংক আছে, বাকি ব্যাংকগুলোর অবস্থা অতটা ভালো না। মোটামুটি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে। তো এর জন্য আপনি চোখ বন্ধ করে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অ্যাকাউন্টটা খুলতে পারেন। তারা সুদমুক্ত দাবি করতেছে এই জন্য না, আপনার ব্যাংকিং ব্যবস্থা করতে হবে এই জন্য। তাদের অনলাইন অফলাইন সেবাগুলো ভালো, যে কোনো পরিমাণ টাকা আপনি আপনার অ্যাকাউন্টে থাকলে উঠাইতে পারবেন। এই গ্যারান্টি, এই বিশ্বাস নিয়ে অ্যাকাউন্টটা করেন। সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ একদম আপনাকে সুদমুক্ত দিচ্ছে, এই বিশ্বাস করে লাভ নাই। এখন অন্য ব্যাংকগুলোতে যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, যেগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আছে, বা যেগুলো একীভূত হবে, তো একীভূত হইলে আপনার টেনশনের কারণে আপনি টাকা পয়সা পাবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, একাধিক ব্যাংকে লেনদেন করবেন। কখনোই সম্পূর্ণ টাকা বা সম্পূর্ণ জিনিস এক ব্যাংকে রাখবেন না। এর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমাদের টাকাগুলোর বিনিময়ে যে ইন্স্যুরেন্স, এটা শুধু 1 লাখ টাকার পর্যন্তই। আর আপনি যদি একাধিক ব্যাংকে থাকে, তখন 10টা ব্যাংকে যদি আপনার টাকা থাকে, 10 ব্যাংক থেকে আপনি 10 লাখ টাকা পাবেন। অথবা 10টা ব্যাংক তো আর একসাথে বন্ধ হবে না, দেউলিও হবে না, আপনার টেনশনের কোনো কারণ নাই। তো এই জন্য সর্ব অবস্থায় কখনোই এক ব্যাংকের উপর নির্ভর করা যাবে না, একাধিক ব্যাংকে আপনি লেনদেন করতে পারবেন।
আর ভালো কয়েকটা ব্যাংকের নাম যদি আমরা বলি, এখন পর্যন্ত হয়তো ভবিষ্যতে খারাপও হইতে পারে। ইসলামিক ব্যাংকের কথা তো আমরা বলেই দিলাম, এই ব্যাংকে আপনি করতে পারেন, তবে এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করতে সাবধান। ডাচ বাংলা ব্যাংকে আপনি করতে পারেন, ব্যাংক এশিয়াতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ছাড়া ঢাকা ব্যাংক আছে, সেখানে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আর সরকারি যে সোনালী ব্যাংক আছে সেখানে তো অ্যাকাউন্ট করতেই পারেন, যেহেতু সরকারি ব্যাংক টেনশন ছাড়াই করতে পারেন। সরকারের বিভিন্ন সার্ভিস যেহেতু ওই ব্যাংকের মাধ্যমে হয়। তবে এই সরকারি ব্যাংকগুলোর যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, এরা নিজেদেরকে হিরো মনে করেন, এটা হচ্ছে সমস্যা। এরাও যদি বেসরকারি প্রাইভেট ব্যাংকের মতো কাস্টমারের সাথে বিহেভ করতেন, তাহলে সরকারি ব্যাংকগুলো আরও উন্নতি করত। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।